ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চলছেই। আওয়ামী লীগের অপকর্মের ফল বলছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কেউ যেন এখানে খালি যেন না যায়, এক মুষ্টি মাটি হলে যেন তারা নিয়ে যেন যায়। সাধারণ জনগণ কি বলতে চায় এটা বর্তমান যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে তারা জানি বুঝুক। পরবর্তীতে বাংলাদেশে যেই সরকার আসুক সে স্বৈরাচারী হতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। বিভিন্ন স্থানে নেতাদের বাড়ি তছনছ, অগ্নিসংযোগ। ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। প্রধান উপদেষ্টা কার্যালয় বিবৃতি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে শক্তভাবে প্রতিহত করা হবে। রাজধানীতে মধ্যরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের অবস্থান কর্মসূচি, গণহত্যার আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের দাবি। ২১শে ফেব্রুয়ারি আর বসন্ত বরণ ঘিরে ব্যস্ত যশোরের ফুল চাষিরা। শত কোটি টাকার ফুল বিক্রির আশা, সরবরাহ বেশি হওয়ায় লোকসানের শঙ্কা। বাজারে মানুষের বেচা কেনা নেই, খুব সীমিত এভাবে দাঁড়ায় আছে, কোনো বেচা কেনা নেই, কোনো কথাবার্তা নেই। এখন কিন্তু ফুলের দাম থাকার কথা ছিল, কিন্তু এখন একটু ফুলের দাম কম, কেন তো জানি না। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাতভর ভাঙচুর চলেছে ধানমন্ডি ৩২ নম্বরে। এদিন বুলডোজার বা এক্সকাভেটর না থাকলেও বড় বড় হাতুড়ি দিয়ে স্থাপনা ভাঙতে দেখা যায়। কয়েক জায়গায় ধরিয়ে দেওয়া হয় আগুন। ভাঙচুরের আনন্দ উদযাপনে ৩২ নম্বরে ছিল খাবারের আয়োজনও। ছাত্র জনতা বলেন, সবই আওয়ামী লীগের বহু বছরের অপকর্মের প্রতিফলন। রাত তখন পেরিয়েছে ১০টার কাঁটা। থেমে থেমে চলছে ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান, সঙ্গে চলছে ভাঙচুর। বৃহস্পতিবার দিবাগত প্রায় রাতভর চলে এমন কর্মকাণ্ড। অনেক খারাপ করছে, ঠিক আছে, অনেক মানুষ গরিবের উপর অত্যাচার করছে, তার জন্য জনগণের টাকা জনগণ নিয়ে চলে যাক, কেউ যেন এখানে খালি যেন না যায়, এক মুষ্টি মাটি হলে যেন তারা নিয়ে যেন যায়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার খবর শুনে তা দেখতে আসা মানুষের সংখ্যা আরও বেশি। নানা বয়সী মানুষের ঢল সেখানে। ছাত্র জনতা বলছে, ফ্যাসিবাদী প্রথার বিরুদ্ধে এ বার্তা বেশ কঠোর। সামনের দিনে জনবিরোধী কোনো চিন্তা করলেই মানুষ তা শক্তভাবে রুখে দেবে। সাধারণ জনগণ কি বলতে চায় এটা বর্তমান যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে তারা জানি বুঝুক। পরবর্তীতে বাংলাদেশে যেই সরকার আসুক সে স্বৈরাচারী হতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ। যে আপনারা আপনাদের সীমানার মধ্যে থাকবেন। সে তো ফ্যাসিবাদী সরকার, এই সরকারের যে সব মানুষ হত্যা করছে, গুম খুন করছে, সেই কারণে তার এই ধ্বংসস্থল মানুষ করছে আর কি। ভাঙচুরের পাশাপাশি ছিল ভুরি ভোজের আয়োজন। রাত ১টা পর্যন্ত চলে রান্নাবান্না, তারপর বিতরণ। আমরা তো এটা সিম্বলিক একটা আয়োজন করছি আর কি, প্রতীকী। ফলে এইটা আসলে জনসংখ্যার বিচারে বা কতজনের বিচারে এইটা হচ্ছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। এখানে মূলত আমরা ৫,০০০ লোকের একটা আয়োজন করেছি। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো বাংলাদেশের যেই জনগণ এখানে আসবে, যারা ছাত্র জনতা আমাদের ভাই বোন আত্মীয়, তারা আমাদের মেহমান। এদিকে একই রাতে ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা শেখ সেলিমের বাড়ি। স্থানীয়রা জানান, বনানীর বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে কয়েকশো মানুষ। প্রথমে এসে ওরা ভাঙচুর করছে, ভাঙচুর করার পরে আগুন ধরাই দিয়ে সবাই যে যার মতো চলে গেছে। ফায়ার সার্ভিসের জানানো হয়েছে, সবকিছু হয়েছে। তারপরে আমরা যতটুকু পারছি আমরা উঠার ৩তলা দিয়ে আমরা আমাদের কোম্পানির 5 দিয়ে আমরা পানি মারি বন্ধ করছি হয়েছে। আশপাশের বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচির খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনেই আবার রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সেখানে সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি এবং
আজ 2 দিন যাবত তো ভাঙচুর কার্যক্রম চলছে, কাল সারা রাত জুড়েই ভাঙচুর কার্যক্রম চলছিল, সেখানকার অবস্থানরতরা কি বলছেন? ইশরাত, মূলত গতকালকে রাতের যে দলটি ছিল বড় বড় হাতুড়ি বা বড় বড় শাপল দিয়ে যে ভাঙার কাজটি চলছিল সেটি আজকে সকাল থেকে দেখা যায়নি। গতকাল রাতে যে ভোজ হয়েছে সেই ভোজের দলটিকেও আজকে সকাল থেকে দেখা যায়নি। আজকে মূলত সকাল থেকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জন ছোট ছোট হাতুড়ি দিয়ে ব্লেড দিয়ে কেটে কেটে মূলত রডগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আশেপাশের যারা বিভিন্ন টোকাই শ্রেণীর লোকজন রয়েছে তারা মূলত বিভিন্ন জিনিসপত্র আসলে নিয়ে যাচ্ছে। তবে এখনও এই যে বাড়িটিকে ঘিরে গত 2 দিন ধরে যে উৎসুক মানুষের ভিড়, সেই ভিড়টি কিন্তু এখন পর্যন্ত লেগে আছে। বিভিন্ন জন দূর দূরান্ত থেকে আসছেন, এমন কয়েকজনের সঙ্গে যারা কথা হয়েছে সাভার থেকে, উত্তরা থেকে, বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই বাড়িটিকে এই যে ভাঙার যে কার্যক্রমটি সেই কার্যক্রমটি দেখার জন্য এসেছেন। একজন সাভার থেকে এসেছিলেন বয়োবৃদ্ধ, তিনি বলছিলেন যে এই বাড়িটির ঐতিহ্য রয়েছে, কিন্তু এই ঐতিহ্যের পাশাপাশি গত 16 বছর ধরে বা বিগত 15 বছর ধরে যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, শেখ হাসিনা যেই জায়গাটি তৈরি করেছিলেন সেই জায়গা থেকে ভাঙার কাজটিও আসলে তিনি মনে করছেন যে যৌক্তিক। এইরকম বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আসলে রয়েছে এই বাড়িটিকে বা এই যে ভাঙার কার্যক্রমটিকে, 32 নম্বর বাড়িটির কার্যক্রমটি, সেই কার্যক্রমটিকে ঘিরে এখন যারা মূলত আসছেন, বিভিন্ন জন পরিবার পরিজন সহ এখানে আসছেন, ছবি তুলছেন এই জায়গাটিতে, অর্থাৎ আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছিলেন শত শত মানুষ কিন্তু আসছেন। এটি ধারাবাহিকভাবে সকাল থেকে অনেকে এসছেন, চলে গিয়েছেন, আবার নতুন করে মানুষজন আসছেন, দেখছেন, ছবি তুলছেন এবং এক ধরনের কেউ কেউ ঘৃণা প্রকাশ করে যাচ্ছেন, কেউ কেউ মিশ্র প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। যে তারা বলছেন যে যেই বাড়িটি, এটির একটি ঐতিহ্য রয়েছে, এই বাড়িটি ভাঙা উচিত হয়নি, এটিকে জাদুঘর করার দাবি তুলেছেন। ধন্যবাদ আপনাকে সবুজ, আপনি জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। আমরা এবার রাজশাহীতে যেতে চাই। রাজশাহীতে গতরাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, সেখানকার খবর জানাবেন আমার সহকর্মী তারেক মাহমুদ, তিনি আমার সাথে যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক, বাড়িটির কি অবস্থা দেখছেন এবং স্থানীয়রা কি বলছেন, এবং সারা দেশেই তো ভাঙচুর কার্যক্রম চলছে, বিভিন্ন স্থান থেকে লুটপাটের খবর আসছে, সেখানকার খবর জানাবেন। ইশরাত, আমি এক কথাই বলি, আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র HM খায়রুজ্জামান লিটনের বাড়িতে। এবং এখন পর্যন্ত একটু আগে আমি এসে যেমনটি দেখছিলাম যে কিছু মানুষ এসে এবং সেখানে ইট এবং রডগুলো যেগুলো সেগুলো হাতুড় দিয়ে এবং বিভিন্ন শক্ত জিনিস দিয়ে কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিলাম। এবং তারপরে এই রাত এখন পর্যন্ত যতটুকু জানি যে রাত 11টার সময় কিন্তু বুলডোজার দিয়ে এই বাড়িটি ভেঙে ফেলার যে কাজ সেটি শুরু করা হয়। এবং এই রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যে উপশহর এলাকা রয়েছে, উপশহরে কিন্তু এই বাড়ি, এবং বাড়িটি ভেঙে ফেলতে অনেক ক্ষুব্ধ জনতাকে আমরা রাত্রে দেখেছি এবং তারা যেমনটি বলেছিলেন যে পুরো বাড়ি আসলে ঘুরিয়ে দেবেন, তারা তেমনটি আমরা জানতে পেরেছিলাম। তবে বুলডোজার যেটি আনা হয়েছিল সেটি কিন্তু প্রায় কয়েক ঘন্টা ধরে আশেপাশের যে দেয়াল ছিল এবং বাড়ির যে বিভিন্ন অংশ ছিল সেই অংশগুলো কিন্তু এখন পর্যন্ত ভাঙা হয়েছে। এবং অনেক মানুষ কিন্তু সকাল থেকে আসছেন, দূর দূরান্ত থেকে এসে এখানে বাড়িটি দেখছেন, কেউ সেলফি তুলছেন, কেউ আসলে বাইরে দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙার যে কার্যক্রম সেটি কিন্তু দেখছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবার নিয়ে কিন্তু আত্মগোপনে চলে যান সাবেক মেয়র HM খায়রুজ্জামান লিটন, এবং শেখ হাসিনা সরকারের পতনের দিনই এই বাড়িতে হামলা করা হয় এবং বাড়ির সব কিছু কিন্তু সেদিন লুট করা হয়েছিল। এরপরে আমরা যতটুকু দেখেছিলাম যে দরজা জানালা কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই দালানটি আসলে বাড়ির যে ভিত্তি সেটি কিন্তু দাঁড়িয়ে থাকলেও গতকালকে রাতে বুলডোজার দিয়ে আসলে বাড়িটি ভেঙে ফেলার যে কার্যক্রম সেটি শুরু হয়। এখন পর্যন্ত গোটা বাড়ি ভাঙা সম্ভব হয়নি, বাড়ির বিভিন্ন অংশের দালানগুলো রয়েছে সেই অংশগুলো ভাঙা হয়েছে এবং দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, দেখছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে ধন্যবাদ আপনাকে তারেক, আপনি সেখানকার খবর জানাচ্ছিলেন। বৃহস্পতিবার রাতেও দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ছিল ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। কিশোরগঞ্জ শহরের
খড়মপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভাঙচুর শেষে আগুনও দেয়া হয় ভবনটিতে। এর আগে রাত 8:30টার দিকে বুলডোজার দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। রাজশাহীতে গত রাতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবন বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে বিক্ষুব্ধরা। 3তলা বাড়িটি নগরীর উপশহর এলাকায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান লিটন। সেদিনই বাড়িটিতে এক দফা ভাঙচুর চালানো হয়। নওগাঁয় জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান উপস্থিত জনতা। আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরের বায়তুল আমান ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। পরে ভবনটির ভেতরের একটি অংশে আগুনও দেওয়া হয়। এর আগে জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বগুড়ায় জেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিসে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা। এ সময় সংগঠন 3টির কার্যালয় থেকে আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করা হয়। পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ওই ভবনগুলো। সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ভাই ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের সাথে মারামারি হয় ছাত্রদের। আহত হয় বেশ কয়েকজন। গতরাতে সাভারের হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের অংশবিশেষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পর সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও নগরীর 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়েছে। গতরাত 9টার দিকে নগরীর পূর্ব পীর মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকায় 2তলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসূচি পালন করেন তারা। এছাড়া বিকেলে নরন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িও ভাঙচুর করে আগুন দেওয়া হয়। যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি মুরাল এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলেছে ছাত্র জনতা। এ সময় মুরাল স্থানে 24 গণঅভ্যুত্থানে নিহত যশোরের 2 শহীদের নামে স্মৃতি মুরাল নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এছাড়া গতরাতে পিরোজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ভোলা সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতরাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। দেশের বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলছে, কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে আরও বলা হয়, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। সারা দেশে গণহত্যা সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে তারা অবস্থান নেন রাজধানীর মিন্টো রোডে, যদিও পরে উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে মিন্টু রোডের গোল চত্বরে হঠাৎ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলেও পুলিশের বাধায় মিন্টু রোডেই বসে পড়েন তারা। গোটা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে জব্দ করতে হবে। সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে? তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। যদি আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকে তাহলে আমরা জীবিত থেকে লাভ কি? রাত 2টার পর ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অ্যাকশনে যাবে যৌথ বাহিনী। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। উপদেষ্টার এমন আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার কাছ থেকে বিস্তারিত খবর জানার চেষ্টা করব। রাব্বি, দুই অভিনেত্রীর নামে মামলা হয়েছে কিনা, কেন হলো, বিস্তারিত জানাবেন আমাদের। ইসরাত, এখন পর্যন্ত তাদের নামে কোনো মামলা হয়নি, তবে আমরা কথা বলেছিলাম ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা সাম্প্রতিককালে অনলাইন প্ল্যাটফর্মে দেশবিরোধী রাষ্ট্রবিরোধী বেশ কিছু কর্মকাণ্ড করেছে। বিশেষ করে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে নষ্ট করা যায়, উস্কানিমূলক বক্তব্য তাদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসগুলো দেখে ডিবি পুলিশের মনে হয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই কারণেই গতকাল রাতে ধানমন্ডি থেকে এই দুই অভিনেত্রীকে এখানে আনা হয়েছে। এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতারের তথ্য আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি। সেক্ষেত্রে মামলা হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অভিযোগই মামলা হবে এবং রিমান্ডও চাইবে। এখন পর্যন্ত যেই তথ্য আছে যে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন কোন প্রেক্ষাপটে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন, এই ষড়যন্ত্রে আর কারা কারা যুক্ত আছেন, এই বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে রাব্বি। পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জেনিন শরণার্থী শিবিরে চালানো হচ্ছে অভিযান। জোরপূর্বক বসত ভিটা থেকে বের হয়ে যেতে বাধ্য করা হচ্ছে ফিলিস্তিনিদের। পশ্চিম তীর জুড়ে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে সাঁড়াশি অভিযান। হেব্রন, রামাল্লা, জালাজনে ধরপাকড়ের শিকার হচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি প্রায় 62,000। শুক্রবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখনও শেষ হয়নি গণনা। ধ্বংসস্তূপের নিচে এখনও আরও 14,000 মরদেহ চাপা পড়ে আছে বলে শঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি প্রায় 62,000। শুক্রবার এই তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এখনও শেষ হয়নি গণনা। ধ্বংসস্তূপের নিচে এখনও আরও 14,000 মরদেহ চাপা পড়ে আছে বলে শঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয়ের।